এবার আমরা সেকেন্ড মেথড অফ চার্জিং অর্থাৎ চার্জিং বাই কন্ডাকশন বা পরিবহনের মাধ্যমে কিভাবে কোনো বস্তুকে আহিত করা সম্ভব সেটা সম্বন্ধে জানবো। তো তার জন্য আমাকে দুটো বস্তু লাগবে, একটা হচ্ছে নিস্তড়িত বস্তু, একটা নিস্তড়িত বস্তু নেব যে বস্তুটাকে আমি আহিত করতে চাই। তো ধরলাম এটা আমার একটা নিস্তড়িত পরিবাহী, একটা নিস্তড়িত বস্তু। তো নিস্তড়িত বস্তু মানে কি আছে, এর মধ্যে সমান সংখ্যক পজিটিভ আর সমান সংখ্যক নেগেটিভ চার্জ আছে। আমি এখানে চারটা চারটা করে দেখালাম, এখানে আমি দেখিয়েছি 6টা পজিটিভ 6টা নেগেটিভ, তার মানে হচ্ছে এটা একটা নিস্তড়িত বস্তু। এবার আমি চাইছি যে নিস্তড়িত বস্তুটাকে আমি ধনাত্মক আধানে আহিত করতে। তো তার জন্য আমাকে কি লাগবে, তার জন্য আমাকে একটা ধনাত্মক আধানগ্রস্ত বস্তু নিতে হবে। তো ধনাত্মক আধানগ্রস্ত বস্তু মানে কি, ধনাত্মক আধানগ্রস্ত বস্তু মানে হচ্ছে এর মধ্যে প্রোটনটা বেশি আছে ইলেকট্রনের থেকে, সেই জন্য আমি প্রোটন যতগুলো দিয়েছি ইলেকট্রন খুব কম সংখ্যায় দিয়েছি, এটা বোঝানোর জন্য। তো এবার যদি বলো যে এই যে ধনাত্মক বস্তু, এই ধনাত্মক বস্তুটা আমি কোত্থেকে পেলাম, তাহলে বলবো যে আমরা প্রথম এর আগের ভিডিওতে চার্জিং এর যে ফার্স্ট মেথড অর্থাৎ ঘর্ষণের দ্বারা আহিতকরণ, সেখান থেকে একটা পজিটিভ বস্তু পেয়েছি। এবার আমি কি করব, এই পজিটিভ বস্তুটাকে যদি আমি সামনে নিয়ে এসে এর সঙ্গে টাচ করে দিই, যদি সামনে নিয়ে এসে এর সঙ্গে টাচ করে দিই, তাহলে কি হবে, তাহলে এতে যে আধানগুলো আমি এঁকেছিলাম সেগুলো প্রথমে এঁকে দিচ্ছি। ধরলাম এটা একটা ধনাত্মক বস্তু, এই বস্তুটাকে আমি একটা নিস্তড়িত বস্তুর সংস্পর্শে নিয়ে আসলাম, এবার বা এটাকে টাচ করে দিলাম, টাচ করলেও হবে, আর যদি একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিই তাহলেও কিন্তু হবে, একই জিনিস। তো এবার কি হবে, এবার নিস্তড়িত বস্তুর মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো কি হবে, সেগুলো মুভ করে কোথায় চলে আসবে, সেগুলো মুভ করে যে ধনাত্মক বস্তু তাতে চলে আসবে। কেন চলে আসবে, কারণ ইলেকট্রন গুলো ধনাত্মক আধানের দিকে আকৃষ্ট হবে। এবার যদি বলো প্রোটন গুলো কি মুভ করবে, যে ধনাত্মক বস্তুর যে পজিটিভ চার্জ বা প্রোটন এগুলো কি ঋণাত্মক নিস্তড়িত বস্তুতে চলে আসবে না, কারণ আমরা আগেই পড়েছি যে প্রোটন কিন্তু মুভ করতে পারে না, বা প্রোটনকে মুভ করতে অনেক বেশি এনার্জি দরকার। সেই জন্য নিস্তড়িত বস্তুর ইলেকট্রন গুলো কি হবে, যে ধনাত্মক বস্তু তাতে চলে আসবে। এবার এর ফলে কি হবে, এর ফলে যেটা যেটা পজিটিভ বস্তু ওটা আরো বেশি করে ওখানে ইলেকট্রন গুলো চলে গেলে কি হবে, ওই বস্তুটার পজিটিভিটি একটু একটু কমে যাবে। এবার যতগুলো প্রোটন আছে, যদি ততগুলো ইলেকট্রন যেতে পারে তাহলে বস্তুটা নিস্তড়িত হয়ে যেতে পারে। কিন্তু আমরা যে বস্তুটাকে চার্জ করতে চাইছিলাম নিস্তড়িত বস্তু, এখান থেকে সমস্ত ইলেকট্রন চলে গেলে বা বেশিরভাগ ইলেকট্রন চলে গেলে এই বস্তুটা তখন কি হয়ে যাবে, এই বস্তুর মধ্যে তখন কি পড়ে থাকবে, এই বস্তুর মধ্যে তখন শুধুমাত্র ধনাত্মক আধানই পড়ে থাকবে, এই বস্তুর মধ্যে শুধু প্রোটনই পড়ে থাকবে। কারণ ম্যাক্সিমাম ইলেকট্রনে কি হবে, ম্যাক্সিমাম ইলেকট্রনে কি হবে, এই নিস্তড়িত বস্তু থেকে পজিটিভ বস্তুর মধ্যে চলে যাবে। আবার বলছি, আমরা কি করলাম, ধরলাম একটা নিস্তড়িত বস্তুকে আমরা ধনাত্মক আধানে আহিত করতে চাই, তার জন্য আমরা একটা ধনাত্মক আধানে আহিত বস্তুকে এই নিস্তড়িত বস্তুর সংস্পর্শে নিয়ে আসলাম, অর্থাৎ টাচ করলাম বা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিলাম, যে কোনো ভাবে কানেকশন করলে। এবার তার ফলে কি হবে, নিস্তড়িত বস্তুর যে ইলেকট্রন গুলো সেগুলো এই যে ধনাত্মক বস্তুর যে প্রোটন তার আকর্ষণে ধনাত্মক বস্তুর দিকে ধাবিত হবে, প্রোটন গুলো যাবে না, শুধুমাত্র ইলেকট্রন গুলো ধনাত্মক বস্তুর দিকে ধাবিত হবে। এর ফলে যে নিস্তড়িত বস্তু ছিল এর মধ্যে কি থাকবে, এর মধ্যে শুধুমাত্র প্রোটনই থেকে যাবে, শুধুমাত্র খুব সামান্য পরিমাণে হয়তো দু একটা ইলেকট্রন থাকবে। তার মানে এই বস্তুটাকে এখন কি বলবো, যে নিস্তড়িত বস্তু ছিল আগে, এটাকে এখন কি বলবো, ধনাত্মক আধানে আহিত বস্তু বা পজিটিভ বস্তু বলবো। তার মানে আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে, আমরা একটা পজিটিভ বস্তু থেকে আরেকটা নিস্তড়িত বস্তুকে আমরা পজিটিভ আধানগ্রস্ত বস্তু করতে পেরেছি। এবার যদি আমাদের এই নিস্তড়িত বস্তুটাকে কোনো ঋণাত্মক আধানে আহিত করতে হতো, বা এই নিস্তড়িত বস্তুটাকে যদি আমাদের নেগেটিভ বস্তুতে রূপান্তরিত করতে হতো তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা একটা নেগেটিভ বস্তু নিতাম। তো নেগেটিভ বস্তু থেকে নিলে কি হতো, তখন এই নেগেটিভ বস্তুর মধ্যে ইলেকট্রন বেশি থাকতো, তখন এই ইলেকট্রন গুলো কি হতো, এই যে নিস্তড়িত বস্তু এর মধ্যে চলে আসতো, তখন এই নিস্তড়িত বস্তুতে কি হতো, ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যেত, ওটা তখন একটা নেগেটিভলি চার্জ বস্তু হয়ে যেত। তো এইভাবে আমরা পরিবহন পদ্ধতির সাহায্যে খুব সহজে কোন নিস্তড়িত বস্তুকে ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করতে পারি। কিন্তু এক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যে এক্ষেত্রে আমরা যে সমস্ত ধাতব পরিবাহী আছে বা সুপরিবাহী আছে তাদের কিন্তু শুধুমাত্র কোনো আধানে আহিত করতে পারবো, কিন্তু যদি কোনো কুপরিবাহী বস্তু থাকে তাদের কিন্তু আমরা এর সাহায্যে বা এই পদ্ধতির সাহায্যে আহিত করতে পারবো না। তার কারণ
যেহেতু কুপরিবাহী বস্তুর ক্ষেত্রে ইলেকট্রন চলাচলটা খুব কম হবে, সেই জন্য আমরা করতে পারবো না। সেই জন্য একমাত্র ধাতব বস্তুই লাগবে। আর এক্ষেত্রে সুষ্ঠুভাবে হওয়ার জন্য অবশ্যই এটাকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করতে হবে। তো সেই জন্য এটা একটা পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিও খুব কম পরিমাণে ব্যবহৃত হয়। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা একটা পজিটিভ বস্তু নিয়েছিলাম প্রথমে, আর একটা নিস্তড়িত বস্তু নিয়েছিলাম। এবার নিস্তড়িত বস্তু থেকে ইলেকট্রনটা কি হলো, পজিটিভ বস্তুতে ট্রান্সফার হলো। এবার প্রশ্ন হচ্ছে এই ট্রান্সফারটা কি সমান পরিমাণ হবে? অর্থাৎ যদি দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে যুক্ত করে দেওয়া হয়, এই দুটো বস্তুর মধ্যে যে আধান বিনিময় হবে সেটা কি সম পরিমাণে হবে না কি হবে? অর্থাৎ যদি এখানে যদি হচ্ছে 100 কুলম্ব চার্জ থাকে, তো সেটা কি 50-50 হয়ে যাবে, না 60-40 হবে, না 40-60 হবে, না কি হবে? তো তার জন্য আমাদের আরেকটু বুঝতে হবে, সেখান থেকে আমরা একটা সূত্র পাবো। তো এটা হচ্ছে চার্জিং বাই কন্ডাকশন হলো। এবার আধানের কি পরিমাণ পরিবহন হবে বা আধানটা কিভাবে শেয়ার হবে দুটো বস্তুর মধ্যে, তার জন্য আমাদের একটা থিওরির মাধ্যমে একটা গাণিতিক রূপে আমরা উপস্থাপিত হব। তো তার জন্য আমি ধরে নিলাম দুটো বস্তু আছে, তার জন্য আমি দুটো গোলীয় পরিবাহী নিয়ে নিলাম। গোলীয় পরিবাহী কেন নিলাম সেটাও বলছি। তাহলে একটা ব্যাসার্ধ R1 আর একটা গোলীয় পরিবাহী বললাম এর ব্যাসার্ধ R2। অর্থাৎ আমি দুটো গোলাকার পরিবাহী নিলাম, 1 নম্বর আর হচ্ছে 2 নম্বর, এই দুটো গোলীয় পরিবাহী। ধরলাম এর মোট আধান ছিল Q1, এর মোট আধান হচ্ছে Q2। ঠিক আছে, এবার আমি এদেরকে কি করলাম, একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিলাম। তার ফলে ধরলাম 1 নম্বর বস্তু থেকে 2 নম্বর বস্তুতে কিছু পরিমাণ আধান, একটা পজিটিভ আধানে একটা হচ্ছে নেগেটিভ আধানে। তো এর মোট চার্জ হচ্ছে Q1, এর মোট চার্জ হচ্ছে Q2। এবার আমি একটা পরিবাহী তার দিয়ে এদেরকে যুক্ত করে দিলাম। এবার কি দেখা যাবে যে 1 নম্বর বস্তু থেকে ধরে নিলাম 1 নম্বর বস্তু থেকে 2 নম্বর বস্তুতে কিছু আধান মানে ইলেকট্রনের ট্রান্সফার হলো। আগের উদাহরণটা ভুলে যাও, এটা নিয়ে ভাবো যে দুটো বস্তুর মধ্যে ধরলাম একটা বস্তু থেকে অন্য বস্তুতে কিছু পরিমাণ ইলেকট্রনের ট্রান্সফার হলো। এবার প্রশ্ন হচ্ছে যে কেন 1 নম্বর থেকে 2 নম্বর বস্তুতে ট্রান্সফার হবে, উল্টো কেন হবে না? তো তার কারণ হচ্ছে যে আমরা যেমন জলের ক্ষেত্রে জানি যে দুটো যদি হচ্ছে দুটো একটা ট্যাঙ্কিতে জল ভর্তি থাকে আর একটা ট্যাঙ্কিতে জল খালি থাকে, তাহলে কি হবে, একটা ভর্তি ট্যাঙ্কি থেকে অন্য খালি ট্যাঙ্কিতে জল কতক্ষণ পর্যন্ত যাবে বা জল কেন যাবে, যদি উচ্চতার পার্থক্য থাকে তাহলে কিন্তু একটা ভর্তি ট্যাঙ্ক থেকে বা ভর্তি বালতি থেকে অন্য খালি ট্যাঙ্ক বা খালি বালতিতে জলটা যেতে পারে। তো তার মানে যে অংশের উচ্চতা বেশি থাকবে সেখান থেকে জলটা অন্য খালি অংশে যাবে। তো ঠিক তেমনি ভাবে আধানের ক্ষেত্রে যে অংশের বিভব বা যে বস্তুর বিভব বেশি থাকবে সেখান থেকে কম বিভবের বস্তুর দিকে আধান বা ইলেকট্রন ট্রান্সফার হবে। তো বিভব তো আমরা পরে পড়বো আবার, এখন আমরা যা ধরে নিচ্ছি এই বস্তুর বিভব V1 আর 2 নম্বর বস্তুর বিভব V2। তো যেহেতু V1 greater than V2 অর্থাৎ 1 নম্বর বস্তুর বিভব 2 নম্বর বস্তুর থেকে বেশি, সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে 1 নম্বর বস্তু থেকে 2 নম্বর বস্তুতে আধানের বা ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, এবার যদি আমি এখানে ক্যালকুলেট করি যে 1 ও 2 নম্বর বস্তুর মোট প্রাথমিক আধান, ইনিশিয়াল চার্জটা আমরা ক্যালকুলেট যদি করি, মোট প্রাথমিক আধান এটাকে আমি বলছি Q ইনিশিয়াল বা QI, তাহলে কত হবে Q1 প্লাস Q2। ঠিক আছে, এবার যেহেতু 1 নম্বর বস্তুর বিভব বেশি সেই জন্য 1 নম্বর থেকে 2 নম্বর বস্তুর দিকে যাচ্ছে। এবার কতক্ষণ যাবে, জলের ক্ষেত্রে আমরা জানি যে যতক্ষণ না দুটো বালতির বা দুটো ট্যাঙ্কের উচ্চতার পার্থক্য বা লেভেল সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত জলের ট্রান্সফার হতে পারে। ঠিক তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত না 1 নম্বর আর 2 নম্বর বস্তুর আধানটা সমান হচ্ছে, বিভবটা সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আধান বা ইলেকট্রনের ট্রান্সফার হতে থাকবে। তো আমি ধরে নিলাম যে যখন 1 নম্বর বস্তু থেকে কিছু পরিমাণ আধান 2 নম্বর বস্তুতে চলে গেল, তখন 1 নম্বর বস্তুর আধান হয়ে গেল Q1 ড্যাশ, 2 নম্বর বস্তুর আধান হয়ে গেল Q2 ড্যাশ, এরকম ধরে নিলাম। আর যখন কিছু পরিমাণ আধান চলে যাবে তো কতক্ষণ পর্যন্ত চলবে, যখন 1 নম্বর আর 2 নম্বর বস্তুর বিভব সমান হয়ে যাবে। তো ধরলাম আধান চলে যাওয়ার পর 1 নম্বর বস্তুর আধান বিভব হলো V1 প্রাইম আর 2 নম্বর বস্তুর
বিভব হলো v2 প্রাইম। ঠিক আছে, এবার যদি বলি যে 1 ও 2 নম্বর বস্তুর মোট অন্তিম আধান, অর্থাৎ আমরা এবার ফাইনাল যে চার্জ সেটা বের করছি। তো ফাইনাল চার্জ কত হবে? 1 নম্বর আর 2 নম্বর বস্তু QF বলছি, QF ইকুয়াল টু কত হবে? 1 নম্বর বস্তুর এখন আধান কত হয়ে গেছে? Q1 প্রাইম, আর 2 নম্বর বস্তুর আধান হয়ে গেছে Q2 প্রাইম। তাদের মোট আধান কত হয়ে গেল? Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম। এবার আমরা যে আধানের সংরক্ষণ নিয়ম পড়েছিলাম বা আধানের যে ধর্ম পড়েছিলাম আধানের সংরক্ষণ, তো আধানের সংরক্ষণ নিয়ম অনুযায়ী বা আধানের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি বলতে পারবো? আধানের সংরক্ষণ সূত্রে আমরা কি পড়েছিলাম? যে কোনো বস্তু সংস্থার মোট আধান সর্বদা অপরিবর্তিত থাকবে। তো এই দুটো গোলীয় পরিবাহীকে নিয়ে যদি আমি একটা সিস্টেম বা একটা বস্তু সংস্থা কল্পনা করি, তাদের মোট আধান সবসময় কি হবে? একই থাকবে। তো সেখান থেকে আমি কি লিখতে পারি? QI অর্থাৎ Q ইনিশিয়াল ইকুয়াল টু Q ফাইনাল, অর্থাৎ প্রাথমিক মোট আধান অন্তিম মোট আধান সমান হবে। এবার মানগুলো যদি বসিয়ে দিই, Q1 প্লাস Q2 ইকুয়াল টু ফাইনাল কত হবে? Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম। আর যখন এটা ফাইনাল হয়ে যাবে, অর্থাৎ যখন এখান থেকে 1 নম্বর থেকে কিছু পরিমাণ আধান 2 নম্বরে ট্রান্সফার হয়ে যাবে, তখন এদের বিভবের পার্থক্য হবে। তো কতক্ষণ পর্যন্ত এই বিভবটা, কতক্ষণ পর্যন্ত এই আধানের চেঞ্জ হবে? যতক্ষণ পর্যন্ত না বিভব সমান হয়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি যখন 1 নম্বর থেকে 2 নম্বর বস্তুতে আধান চলাচল কমপ্লিট হবে, কখন? যখন এই দুটো বস্তুর বিভব সমান হয়ে যাবে। তবে পরবর্তী ক্ষেত্রে বিভব ধরেছি V1 প্রাইম, আর 2 নম্বর বস্তুর ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে বিভব ধরেছি V2 প্রাইম। তো অবশ্যই V1 প্রাইম ইকুয়াল টু V2 প্রাইম হলে তাহলে কি বলবো? যে তখন আধানের আর কোনো রূপান্তর আর স্থানান্তর হবে না, আধানটা আর পরিবহন হবে না। আচ্ছা, এবার আমরা একটা সূত্র পড়তে যাচ্ছি বিভব সংক্রান্ত, যেটা কিন্তু আমাদের পরে আবার প্রমাণটা আছে। তো আমরা এখন জাস্ট সূত্রটা প্রতিষ্ঠার জন্য প্রমাণটা আমরা শুধু সূত্রটা বলে দিচ্ছি, পরবর্তীকালে আমরা প্রমাণটাও পড়বো। তো যে কোনো গোলীয় পরিবাহীর ক্ষেত্রে, যে কোনো গোলীয় পরিবাহীর ক্ষেত্রে, অন্য কোনো পরিবাহীর ক্ষেত্রে কিন্তু হবে না, সেজন্যই আমি হচ্ছে এখানে গোলীয় পরিবাহী প্রথম থেকেই ধরে নিয়েছি। যে কোনো গোলীয় পরিবাহীর ক্ষেত্রে বিভব V ইকুয়াল টু KQ বাই R, এটা হচ্ছে কিন্তু একটা সূত্র যেটা আমরা বিভব পড়ার সময় প্রতিষ্ঠাও করব। যে কোনো গোলীয় পরিবাহীর ক্ষেত্রে বিভব V ইকুয়াল টু KQ বাই R, যেখানে Q কি? ভিতর বিভব বুঝতে পেরেছ? Q হচ্ছে গোলীয় পরিবাহীর আধান, যেখানে Q হচ্ছে চার্জ বা গোলীয় পরিবাহীর আধান। আর কি? আর হচ্ছে গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ বা রেডিয়াস। আর কে কি? কে বলতে পারি একটা ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট, বা কে আমি শুধুমাত্র কনস্ট্যান্ট লিখে দিয়েছি, বা ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট বা স্থির তড়িৎ ধ্রুবক এরকম বলতে পারি। এবার আমাদের যখন 1 নম্বর থেকে 2 নম্বর বস্তুতে আধানের ট্রান্সফার কমপ্লিট হবে, তখন কি হবে? 1 নম্বর বস্তুর মোট বিভব মানে V1 প্রাইম আর 2 নম্বর বস্তুর মোট বিভব V2 প্রাইম সমান হয়ে যাবে। তো এবার যদি আমরা এই সূত্রে বসিয়ে দিই V1 প্রাইম ইকুয়াল টু V2 প্রাইম, তাহলে কি পাবো? সূত্র কি? KQ বাই R ড্যাশ। তো এবার প্রাইম কে তো ধ্রুবক, ওই জন্য একই থাকবে। 1 নম্বর পরিবাহীর রেডিয়াস কত ছিল? R1। এবার 2 নম্বর বস্তুর বা পরিবাহীর কে তো ধ্রুবক, একই থাকবে। চার্জ কত হয়ে গেছে এখন? আগে ছিল Q2, এখন হয়ে গেছে Q2 প্রাইম। আর এখন রেডিয়াস কত? রেডিয়াস তো R2 ছিল। এবার কে কেটে যাবে, তাহলে আমরা কি পাবো? Q1 প্রাইম ইকুয়াল টু কি পাবো? R1 বাই R2 ইন্টু Q2 প্রাইম। এটা পেলাম। এবার আমাদের যে 1 নম্বর সূত্র, এখানে যদি আমরা বসিয়ে দিই Q1 প্রাইমের মানটা, তাহলে কি পাচ্ছি? দেখো, Q1 প্লাস Q2 ইকুয়াল টু কি পাচ্ছি? Q1 প্রাইমের মান কত পেয়েছি? R1 বাই R2 ইন্টু Q2 প্রাইম। ঠিক আছে, R1 বাই R2 ইন্টু Q2 প্রাইম, আর প্লাস একটা Q2 প্রাইম। এখান থেকে যদি Q2 প্রাইমটা আমরা কমন নিয়ে নিই, তাহলে কি পাবো? 1 প্লাস R1 বাই R2 বা R1 বাই R2 প্লাস 1। আচ্ছা, তাহলে পেলাম Q1 প্লাস Q2 ইকুয়াল টু হচ্ছে Q2 প্রাইম ইন্টু R1 বাই R2 প্লাস 1। তাহলে এখান থেকে Q2 প্রাইম কি পেয়ে যাচ্ছে? Q প্রাইম ইকুয়াল টু কি পাবো? R2 বাই এটাকে লসাগু করলে কি হবে? R1 প্লাস R2 ইন্টু Q1 প্লাস Q2।
পুরোটা আসছে নাকি দেখি বোর্ডে। হ্যাঁ ঠিক আছে। তো তার মানে Q2 ইকুয়াল টু কি পেলাম, সরি Q2 প্রাইম ইকুয়াল টু কি পেলাম, R2 বাই R1 ইন্টু Q1 প্লাস Q2। এটা কিন্তু আমাদের একটা সূত্র। এবার এই সূত্রে ভালো করে দেখো, Q2 প্রাইম অর্থাৎ আধান স্থানান্তরিত হওয়ার পর দ্বিতীয় বস্তুর আধান সমান সমান কত পেয়েছি, R2। R2 হচ্ছে কার, দ্বিতীয় বস্তুর, বাই কি পেয়েছি, মোট ব্যাসার্ধ, ইন্টু কি পেয়েছি, মোট প্রাথমিক চার্জ। এটাকে এইভাবে মনে রাখবে। তো এখান থেকে যদি আমাকে Q2 প্রাইম লিখতে হয়, এবার আমি সব মুছে দিচ্ছি। আমি যেভাবে Q2 প্রাইমটা পেলাম, একই রকম ভাবে যদি আমাকে Q1 প্রাইমটা মনে রাখতে হয়, মানে আধান স্থানান্তরিত হওয়ার পর 1 নম্বর বস্তুর আধান কত হবে সেটা যদি বলতে হয়, তাহলে কত হবে, এবার Q1 প্রাইম কত হবে, এখানে উপরে ছিল R2, দ্বিতীয় বস্তুর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, এটা কি হয়ে যাবে, প্রথম গোলকের ব্যাসার্ধ R1 হয়ে যাবে, বাই R1 প্লাস R2 একই থাকবে, R1 প্লাস R2 ইন্টু কি হয়ে যাবে, মোট আধান, এটাও একই থাকবে। এইভাবে সূত্রটা মনে রাখবে। যে বস্তুর আধান বের করব, আধান স্থানান্তরিত হওয়ার পর সেটা সমান সমান কি হবে, সেই বস্তুর ব্যাসার্ধ বাই মোট ব্যাসার্ধ ইন্টু মোট চার্জ। এটা হচ্ছে আমাদের দুটো সূত্র। Q2 প্রাইমটাও লিখে দিচ্ছি একই রকম, R2 বাই R1 প্লাস R2। এবার পরীক্ষাতে তোমাকে সাধারণত কি দেয়, পরীক্ষাতে তোমাকে সাধারণত দিয়ে দেয় গোলীয় পরিবাহী দিবে তোমাকে পরীক্ষাতে বা কোয়েশ্চেনে অঙ্কতে, আর তোমাকে সাধারণত কি দিয়ে দেয়, দুটো হচ্ছে একই রকমের গোলক দিয়ে দেয়। তো এবার দেখো, যদি R1 ইকুয়াল টু R2 হয়ে যায়, তাহলে আমরা কি পাবো, Q2 প্রাইম ইকুয়াল টু কি হবে, R2 বাই 2R2 ইন্টু Q1 প্লাস Q2। তাহলে কি হবে, R2 একটু কেটে কি হয়ে যাবে, Q1 প্লাস Q2 বাই 2। আবার যদি এই সমীকরণে বসাই R1 প্লাস R2, তাহলে কি পাবো, আবার একই রকম পাবো Q1 প্লাস Q2 বাই 2। তারপরে এখান থেকে আমরা এই দুটো থেকে আমরা কি সিদ্ধান্ত করতে পারছি, খুবই ইম্পর্টেন্ট এটা, যে যদি তোমাকে প্রশ্নে দিয়ে দেয় যে দুটি একই রকম গোলককে বা একই আকৃতির গোলককে পরস্পরের সংস্পর্শে আনা হলো, তাহলে তখন কি হবে, নতুন আধান কত হয়ে যাবে, নতুন আধান হয়ে যাবে মোট আধানের অর্ধেক, অর্থাৎ প্রথম বস্তুর আধান অর্ধেক পাবে আর দ্বিতীয় বস্তু আধান অর্ধেক পাবে, অর্থাৎ এখানে ইকুয়াল শেয়ারিং হবে বা সমানভাবে কিন্তু আধানের হচ্ছে বিভক্ত হয়ে যাবে। এটা কিন্তু খুবই কমন প্রশ্ন একটা। এটা কিভাবে আসছে পুরো প্রসেসটা দেখালাম। যদি তোমাকে পরীক্ষাতে বা প্রশ্নে বলে দেয় যে দুটো একই রকম গোলক দেওয়া হয়েছে, এই দুটো গোলকের একটার চার্জ বা একটার প্রাথমিক আধান Q1, একটার প্রাথমিক আধান Q2 দিয়ে তোমাকে বলা হলো যে এই দুটো গোলককে হচ্ছে পরস্পরের সংস্পর্শে আনা হলো, তাহলে এখন নতুন আধান কত হবে। তাহলে আমরা নতুন আধান কত দেখলাম, মোট যে আধান তার অর্ধেক, অর্থাৎ Q1 প্লাস Q2 বাই 2, আর দ্বিতীয় বস্তুর নতুন আধান কত হয়ে যাবে, মোট আধানের অর্ধেক, অর্থাৎ এখানে কি হবে, আধানটা বা চার্জটা ইকুয়ালি শেয়ার হবে। কিন্তু যদি একই আকৃতির না হয় তাহলে কিন্তু এরকম হবে না। তখন আমরা কি করতে পারবো, তখন আমরা এই সূত্রে বসেই ক্যালকুলেট করতে পারবো। কিন্তু আমাদের পরীক্ষাতে যখনই দিবে সেই জন্য একই আকৃতির গোলকই দেবে। এটা খেয়াল রেখো, এই কনসেপ্টে কিন্তু এখন খুব কম থাকলেও বড় কিন্তু এই কনসেপ্টে অঙ্ক পাবো আমরা। বা ধরো তোমাকে বলে দিল যে দুটি একই আকৃতির ও একই রকম একই উপাদানে তৈরি গোলক না হলো, একটার আধান 50 কুলম আর একটার আধান 100 কুলম আর একটার আধান 200 কুলম। এবার এদেরকে পরস্পরের সংস্পর্শে আনা হলো, তাহলে এদের নতুন আধান কি হবে, তো নতুন আধান কত হবে, মোট আধানের অর্ধেক Q1 প্লাস Q2 কত 300, তো এর আধান হয়ে যাবে 150 কুলম, এর আধান হয়ে যাবে 150 কুলম। আশা করি বুঝতে পেরেছো।